প্লেটোর অনেক লেখা ইতিহাসের পাতায় অক্ষত থেকে গেলেও তার জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না। যতদূর জানা যায় সে তথ্যমতে তার জন্ম হয় 427 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সের এক অভিজাত পরিবারে। জন্মসূত্রে তার নাম অ্যারিস্টোক্লিস দেওয়া হলেও তিনি প্লেটো ডাকনামেই পরিচিতি লাভ করেন। এর পিছনে একটি চমৎকার কারণ রয়েছে। প্লেটো শব্দের অর্থ হল ব্রড বা চওড়া। প্লেটো দেখতে বেশ সুন্দর ও সুঠাম দেহের অধিকারী ছিলেন ও তার কাঁধ বেশ চওড়া এবং সুগঠিত ছিল বিধায় তাকে সবাই প্লেটো নামে ডাকত। যাই হোক, তার অভিজাত পরিবারের জীবনযাত্রা ও রাজনীতিতে অংশগ্রহণ করার সুবাদে এক পর্যায়ে তিনি সক্রেটিসের সান্নিধ্য লাভ করেন। কিন্তু সক্রেটিসের প্রশ্নবাণ যখন এথেন্সের শাসকদের ভিত কাঁপিয়ে তুলতে লাগল ও শেষমেশ হেমলকে তার প্রাণপ্রিয় গুরুর মৃত্যু হল, তখন তিনি শোকে দুঃখে সব ছেড়ে দিয়ে এথেন্স নগরী পরিত্যাগ করেন। তারপর থেকে সে নানা জায়গা ভ্রমণ করে বেড়ান। এই ভ্রমণের অংশ হিসেবে তিনি নানা জায়গায় ঘুরে বেড়ান এবং পুনরায় 385 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে ফিরে আসার পূর্বে দক্ষিণ ইতালি সিসিলিতে কিছু সময় কাটান। এরপর তিনি এখানে একাডেমি নামক একটি স্কুল প্রতিষ্ঠা করেন। আর প্লেটোর দেওয়া এই একাডেমি নাম থেকে আমরা আজকে একাডেমিক শিক্ষা এই কথাটির প্রচলন দেখতে পাই। প্লেটো তার এই একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে তার দর্শনের বিশাল ভাণ্ডার ও জ্ঞানচর্চার এক পসরা সাজিয়ে ফেলেন। এখান থেকে অনেক মনীষার জন্ম হয়, যাদের মধ্য থেকে প্লেটোর শিষ্য অ্যারিস্টটল অতি পরিচিত একটি নাম হিসেবে দর্শনের ধারায় স্থান করে নেয়। প্লেটোর একাডেমি প্রতিষ্ঠার পর তিনি তার বাকিটা জীবন জ্ঞান চর্চা করে কাটিয়ে দিয়েছেন। এই সময়টাতে তিনি অজস্র লেখা লিখেছেন, যার মধ্য থেকে 35টির মতো গ্রন্থ আজও টিকে আছে। প্লেটো জীবদ্দশার বিভিন্ন সময়ে লিখিত উল্লেখযোগ্য গ্রন্থ তথা ডায়ালগগুলোর মধ্যে প্রাক, মধ্য ও শেষ ভাগে লিখিত হওয়া কয়েকটি হল 1 অ্যাপোলজি, 2 ফিডো, 3 পারমানাইডিস। এভাবে দীর্ঘকাল জ্ঞান সাধনা করে প্লেটো এথেন্সেই 347 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন। এ পর্যায়ে আমরা জেনে নেব প্লেটো সম্পর্কে চমৎকার কিছু ফ্যাক্ট। 1. প্লেটোর লেখাগুলো থেকে আমরা সক্রেটিসের ব্যাপারে জানতে পারি। তিনি তার অনেক লেখাতেই সক্রেটিসকে তার মূল চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন। এতে করে কোনটা যে আসলে সক্রেটিসের কথা আর কোনটা প্লেটোর কথা তা নির্ণয় করা বেশ কঠিন। 2. প্লেটো কবিদেরকে খুব একটা গুরুত্ব দিতেন না। 3. প্লেটোর তার রিপাবলিক গ্রন্থে একটি আদর্শ রাষ্ট্রের কথা উল্লেখ করেন। এই আদর্শ রাষ্ট্রের মূল ভূমিকায় থাকবেন হল দার্শনিক রাজা। প্লেটো সেই সময়ে অবস্থান করেও আদর্শ রাষ্ট্র নির্মাণে নারী পুরুষের মাঝে কোনো ভেদাভেদ করেননি। 5. আশ্চর্যজনক হলেও সত্য যে প্লেটো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরোধী ছিলেন। এ নিয়ে তিনি অনেক যৌক্তিক কারণও ব্যাখ্যা করেছেন তার গ্রন্থগুলোতে। 6. প্লেটোর সমসাময়িক ও তার থেকে বয়সে ছোট আরেকজন পাগল সিনিকবাদী দার্শনিক ছিলেন, যে কিনা প্লেটোকে খুব জ্বালাতেন। তার নাম হলো ডায়োজিনিস। আমরা ডায়োজিনিসকে নিয়ে বিস্তারিত সামনের পর্বগুলোতে জানতে পারবো। আপাতত চলুন প্লেটোর মূল দর্শনে প্রবেশ করা যাক। প্রথম দিকে প্লেটো তার গুরু সক্রেটিসের পন্থা ও অনুসন্ধান অনুযায়ী চরম নৈতিক মূল্যের সন্ধান করতে থাকেন, যেমন ন্যায় কি, সদ্গুণ কি, এসব। তার এসবের সন্ধান করার আরেকটি উদ্দেশ্য ছিল এই যে তখনকার সময়ে প্রোটাগোরীয়দের আপেক্ষিক মতবাদগুলো খণ্ডন করার জন্য। তারা মনে করত যে ভালো খারাপ এগুলো চূড়ান্ত কিছু নয়, এগুলো সব আপেক্ষিক। কিন্তু প্লেটো এর বিপক্ষে গিয়ে এমন কিছুর সন্ধান করতে থাকেন যা চরম ও পরম তথা অ্যাবসলিউট। এরই পরিক্রমা অনুসারে তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ রিপাবলিক, যেখানে তিনি ন্যায়ের ধারণার উপর ভিত্তি করে তার আদর্শ রাষ্ট্রের বর্ণনা প্রদান করেন। কেবল তাই নয়, তিনি নৈতিক দর্শনের পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও বিস্তর আলাপ আলোচনা করেছেন। অন্যান্য গ্রিক দার্শনিকদের মতো তিনিও এই বিশাল মহাবিশ্বের প্রকৃতি ও দ্রব্য কি তা নিয়ে প্রশ্ন করেছেন এবং অনুসন্ধান করেছেন। এই প্রশ্ন ও অনুসন্ধান থেকে তিনি এটাও দেখিয়েছেন যে কিভাবে এই পরিবর্তন জগতের মাঝেও পরম ও চরম কিছু অবস্থান করে। প্লেটো মনে করতেন যে এই পরিবর্তনশীল মহাবিশ্বের মাঝে যদি চরম ও পরম এবং স্থিতিশীল কিছু থাকে, তাহলে এটা নীতি নৈতিকতা এবং রাষ্ট্র সমাজ এসবের ক্ষেত্রেও প্রযোজ্য।
কেননা এগুলো হলো এই বিশাল মহাবিশ্বের মধ্যে থাকা ক্ষুদ্র একক। তাই এই মহাবিশ্বের প্রকৃতিতে যদি পরম কিছু থাকে তাহলে নীতিনৈতিকতা, রাষ্ট্র, সমাজের মূল্যগুলো আপেক্ষিক হবে না, পরম ও চরম হবে। প্লেটো হিরাক্লিটাসের দ্বান্দ্বিক চিন্তা পদ্ধতির দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। এছাড়াও তিনি অন্যান্য আরও অনেক দার্শনিকদের চিন্তাধারাকে বিচার বিশ্লেষণ করে তার মতবাদ প্রতিষ্ঠিত করেন। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে আদর্শ রাষ্ট্র ও ন্যায় খোঁজার অনুসন্ধান করতে গিয়ে প্রথমেই একটি আদর্শ তথা আইডিয়াল নির্ণয় করার প্রয়াস পান। এটা তিনি তার জ্ঞান তত্ত্বে বর্ণনা করেন। এখন চলুন তাহলে প্লেটোর আদর্শের খোঁজে প্রবেশ করা যাক। আদর্শের খোঁজে প্লেটো। রিপাবলিক গ্রন্থে প্লেটো সক্রেটিস চরিত্রকে কেন্দ্র করে ন্যায়ের ধারণার ব্যাপারে বিস্তর ব্যাখ্যা করেছেন। বলা যায়, রিপাবলিক গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয়ই ছিল ন্যায়ের অন্বেষণ। সক্রেটিস আমাদেরকে বলেন যে জ্ঞানই হলো সদ্গুণ। কোনো ব্যক্তিকে যদি ন্যায় অনুসারে আচরণ করতে হয় তাহলে তাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে ন্যায় কি এ ব্যাপারে। এর পাশাপাশি প্লেটো এও বর্ণনা করেন যে ন্যায় বা এরকম নীতিগত গুণাবলীগুলোকে আমাদের চিন্তা বুদ্ধিতে চিহ্নিত করার পূর্বে আমাদেরকে আগে বুঝতে হবে যে এটা দিয়ে আসলে আমরা কি বুঝি এবং প্রকৃতপক্ষে এই জিনিসটাই বা আসলে কি। এছাড়াও তিনি এ প্রশ্ন উত্থাপন করেন যে কিভাবে আমরা কোনো জিনিসের নিখুঁত আকারের ব্যাপারে ধারণা লাভ করতে পারবো যা সকল সমাজে সকল মানুষের বেলায় সত্য ও সার্বজনীন হবে। নিজেকে করা এই প্রশ্ন থেকে প্লেটো একটা আদর্শিক আকার বা রূপের অন্বেষণে বেরিয়ে পড়েন যা সবার ক্ষেত্রে প্রযোজ্য ও সামঞ্জস্যপূর্ণ হবে। প্লেটো যে আদর্শকে শেষমেশ খুঁজতে চাইলেন তা কেবল নীতিগতভাবে নয়, বরং বস্তুগত জগৎকেও সম্মিলিত করে ফেলে। অর্থাৎ আমাদের পৃথিবীতে যা কিছু রয়েছে, হোক সেটা নৈতিক কোনো ধারণা বা বস্তুগত জিনিস, তার সব কিছু একটি একক মূল আদর্শিক ভাবধারার সাথে সংযুক্ত। এরকম সর্বজনীন কিছু আছে কিনা এটাই ছিল তার আগ্রহের মূল বিষয়। প্লেটোর আদর্শের সন্ধান। প্লেটো তার আদর্শ খুঁজতে গিয়ে চিন্তা করলেন যে আমরা যদি আমাদের বস্তু জগতের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে প্রতিটি বস্তু স্বতন্ত্র আকারে আমরা দেখতে পেলেও এদের মাঝে সাধারণ যে আকার বা রূপ রয়েছে তা আমাদের সবার মনে খুব সাধারণভাবে বিরাজ করে। যেমন আমরা যদি একটি কুকুরকে বিবেচনায় আনি তাহলে দেখব যে বাস্তব জগৎ তথা পৃথিবীতে নানা জাতের নানা প্রকারের কুকুর রয়েছে, কিন্তু যখন আমরা কুকুরের কথা ভাবি তখন সবার মনের অন্তরালে এক কুকুরত্ব অর্থাৎ ডগিনেস টাইপের সূক্ষ্ম আকার বিরাজ করে, যেই আকারের মাধ্যমে আমরা এই পৃথিবীর সকল জাতের কুকুরকে একটি একক আদর্শিক রূপে চিনে থাকি। তেমনিভাবে খাট, পালঙ্ক, মানুষ, হাতি, ঘোড়া ইত্যাদি এসবের নানা আকার, জাত ও প্রকার আমরা পৃথিবীতে দেখতে পাই। কিন্তু সকল আকারের খাট মিলিয়ে খাটত্ব, সকল নামের ও রঙের মানুষ মিলিয়ে মনুষ্যত্ব, এভাবে হাতিত্ব, ঘোড়াত্ব এসব আদর্শিক আকার বা আইডিয়ালের উপস্থিতি আমাদের ভাবে বা মনে লক্ষ্য করা যায়। প্লেটো তার এই ধারণাকে গাণিতিকভাবে আরও শক্তপোক্তভাবে সিদ্ধ করবার জন্য বলেন যে সত্য জ্ঞান আসে বৌদ্ধিকভাবে, ইন্দ্রিয়গতভাবে নয়। আমরা যৌক্তিকভাবে ধাপে ধাপে এই বিষয়টা গাণিতিকভাবে আরও স্পষ্ট করতে পারি। প্লেটো যখন আমাদের মনে থাকা সকল কুকুরের একটা সম্মিলিত রূপ কুকুরত্ব নামক আদর্শের সন্ধান দেন যা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক তেমনিভাবে অন্য আরেকটি উদাহরণে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে গাণিতিকভাবে বলেন যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এটা আমরা সত্য ও সঠিক বলেই স্বীকার করি, কিন্তু একেবারে নিখুঁত 180 ডিগ্রি ত্রিভুজ পৃথিবীর কোথাও আমরা বাস্তবে জলজ্যান্তভাবে খুঁজে পাই না। তাহলে আমাদের মাথায় থাকা এই নিখুঁত ত্রিভুজের জ্ঞান আসে কোথা থেকে? আমরা কিভাবেই বা এই নিখুঁত ত্রিভুজের ধারণায় গিয়ে পৌঁছাই? প্লেটো জবাব দেন যে এই নিখুঁত বা আদর্শিক ত্রিভুজ রয়েছে আমাদের মনে, আর এই ধারণায় আমরা উপনীত হই একমাত্র বৌদ্ধিক উপায়ে। এখন কথা হলো, এই যে এত ঘোরাত্ব, কুকুরত্ব, মনুষ্যত্ব, খাটত্ব এসবের একসাথে থাকার জন্য তো একটা জায়গা থাকা দরকার নাকি? এখান থেকে প্লেটো তার আদর্শিক বা ভাবের জগতের সন্ধান পেয়ে যান। প্লেটোর আদর্শিক জগৎ। প্লেটোর বিচার বুদ্ধি তাকে শেষমেশ একটি উদাহরণের দিকে ঠেলে দিল। তা হলো এত এত আদর্শের নিশ্চয়ই একটি আলাদা জগৎ রয়েছে যা আমাদের এই বাস্তব পৃথিবী থেকে আলাদা। অর্থাৎ আমাদের বস্তু জগতে ঘেরা এই পৃথিবী একদিকে ও প্লেটোর আদর্শিক এই ভাবের জগৎ আর একদিকে, দুটো সম্পূর্ণ আলাদা। কিন্তু এই জগতের সন্ধান চাইলেই পাওয়া যায় না। প্লেটো বলেন যে
ইন্দ্রিয় বা বস্তু জাগতিক কোনো কিছুর দ্বারা এর নাগাল পাওয়া যায় না। এর জন্য প্রয়োজন হয় বিচার বুদ্ধির। একমাত্র বিচার বুদ্ধির সাহায্যে এই জগতের নাগাল পাওয়া যায়। প্লেটো কেবল এই বলেই ক্ষান্ত হলেন না, তিনি এও বলে বসলেন যে এই বস্তু জগৎ থেকে আলাদা আদর্শিক ও ভাবের জগতই হলো প্রকৃত বাস্তবতা। তাহলে আমরা যে জগৎ দেখি এটা কি তাহলে? প্লেটো খিলখিল করে হেসে বলেন যে এটা হলো আদর্শিক জগতের ছায়া মাত্র। অর্থাৎ এই পৃথিবীর সবকিছু হলো প্লেটোর আদর্শিক জগতে যা কিছু আছে তার চেয়ে কম উন্নত বা কম গুণ সম্পন্ন বিষয় বা জিনিস। আমাদের এই জগতের সবকিছু প্লেটোর আদর্শিক জগতের চেয়ে কম উৎকৃষ্ট হবে। এভাবে প্লেটো কেবল এটি দিয়ে বস্তু জগৎকে নয়, তিনি ন্যায়ের ধারণাকেও এর সাথে সংযুক্ত করে দেন। তিনি বলেন যে পৃথিবীতে যত ন্যায়ের ধারণা, নৈতিক ধারণা রয়েছে তা অসম্পূর্ণ ও আদর্শিক জগতের তুলনায় কম খাঁটি। তাই জগতে প্রচলিত ন্যায়ের ধারণা আহামরি কিছু নয়, কিন্তু আদর্শিক জগতে যে ন্যায় বিরাজ করে তা খাঁটি এবং সর্বশ্রেষ্ঠ, এবং এটাই সত্য ও আদর্শিক। যে ব্যক্তি বিচার বুদ্ধি প্রয়োগ করে এ জগতে পৌঁছায় সে এর সত্যতা সম্পর্কে উপলব্ধি করতে পারে। সে সবকিছুর পেছনে পরম ন্যায়বোধকে জানতে পারে ও আদর্শে স্থিত হতে পারে। প্লেটোর পূর্বে প্রোটাগোরীয় যে আপেক্ষিক ধারণা ছিল, যা আমরা পূর্বেই আলোচনা করেছি, সেখানে এ দুনিয়ার সবকিছুই আপেক্ষিক চূড়ান্ত সত্য বলে কিছু নেই, এ ধারণার খণ্ডন হিসেবে প্লেটোর এই যুক্তিটি বেশ জোরালো ছিল। কেননা তিনি তার সকলের মনের মাঝে লুকিয়ে থাকা আদর্শের রূপ উন্মোচন করে তা থেকে আদর্শিক জগতের সন্ধান দেন, যা কেবল বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রেই জানা সম্ভব। এতে করে তিনি সে সময়কার আপেক্ষিক মতবাদ নিয়ে খণ্ড খণ্ড হয়ে যাওয়া গ্রিসবাসীর অজ্ঞতার মাঝে আদর্শের আলো দিয়ে একটা সুনির্দিষ্ট পথের দিশা দিতে পেরেছিলেন। প্লেটোর এই আদর্শিক জগৎ বুঝতে অনেকের বেগ পেতে হয়। প্লেটো নিজেও তার চিন্তা অন্যকে বোঝাতে গিয়ে হিমশিম খেতেন, কারণ তিনি নিজেই বলেছেন এটা কেবল বিচার বুদ্ধি সম্পন্ন লোকই বুঝতে পারবে, তাই সাধারণদের বোঝানোটা একটু মুশকিলই বটে। তারপরও প্লেটো সহজে দমে যাবার পাত্র নন। তিনি তার এই আদর্শিক জগৎ বোঝাতে গুহার রূপক তত্ত্ব তথা অ্যালিগরি অফ কেভ এর আশ্রয় নিয়ে ব্যাপারটিকে সহজবোধ্য করার চেষ্টা করেন। চলুন তাহলে প্লেটোর অ্যালিগরি অফ কেভ তত্ত্বটি জেনে নেওয়া যাক। প্লেটোর গুহার রূপক তত্ত্ব, অ্যালিগরি অফ দ্য কেভ। প্লেটো তার আদর্শিক জগৎ বোঝার জন্য আমাদের একটি গুহার কথা কল্পনা করতে বলেন, যেখানে মানুষেরা জন্ম থেকেই পিছমোড়া করে বাঁধা রয়েছে, যাতে সে কেবল সামনের দিকটাই দেখতে পায়। তাদের সামনে রয়েছে অন্ধকার দেয়াল ও পিছনে জ্বলন্ত অগ্নিশিখা। যেহেতু তারা পিছনে কিছুই দেখতে পায় না, সেহেতু তাদের পিছনে জ্বলতে থাকা আগুনের প্রতিফলন থেকে সামনের দেয়ালে পড়া পিছনে থাকা বস্তুর ছায়াই কেবল তারা দেখতে পায়। এভাবে তারা এই ছায়াকেই সবকিছু বলে মেনে নেয় ও এর বাইরে তারা কিছুই ভাবতে পারে না। কিন্তু একদিন একজন ব্যক্তি সে বাঁধন ভেঙে মুক্ত হয়ে পিছনে ফিরে তাকিয়ে আসল জগতের সন্ধান পায়। সে তখন গুহা থেকে মুক্ত হয়ে অনন্ত আলোকের সন্ধান লাভ করে। কিন্তু এই যে স্বাধীনতা, তা সে ওই বন্দি মানুষকে জানাতে যায়, কিন্তু তারা তার কিছুই বোঝে না, কেননা তাদের কাছে এই ছায়াটাই হলো সব। এর বাইরেও যে কিছু থাকতে পারে এর সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। এখানে বন্দি মানুষরা হলো ইন্দ্রিয় সর্বস্ব মানুষ, যাদের মাঝে বৌদ্ধিকভাবে চিন্তার কোনো আভাস পাওয়া যায় না। অপরদিকে দেয়ালে প্রতিফলিত ছায়া হলো আমাদের এই অবভাষিক জগৎ, যা হলো প্লেটোর আদর্শিক জগতের ছায়া, এবং মুক্ত হওয়া ব্যক্তিটি হলো বৌদ্ধিক ও প্রজ্ঞাসম্পন্ন মানুষ, যে মুক্ত হয়ে আসল ও বিশুদ্ধ জগতের সন্ধান লাভ করেছে। তাই আমরা যদি অল্প কয়েকটি শব্দে প্লেটোর মূল ধারণার একটি চিত্রকল্প অঙ্কন করতে চাই, তাহলে বিষয়টি হবে এরকম। এই পৃথিবীতে থাকা নানা নামের নানা প্রজাতির কুকুর। পৃথিবীর সব কুকুরের সাধারণ ও খাঁটি আদর্শিক জগতের উপাদান কুকুরত্ব বা ডগিনেস। আমরা পৃথিবীতে যে কুকুরগুলো পরিদর্শন করি তা সবসময় আদর্শিক জগতের থেকে কম খাঁটি হবে ও সেই আদর্শিক জগতের ছায়ামাত্র বলে বিবেচিত হবে। এই খাঁটি আদর্শিক স্বরূপের সন্ধান একমাত্র বৌদ্ধিক গুণসম্পন্ন ব্যক্তির পক্ষেই অনুধাবন করা সম্ভব। তাহলে আমরা বিষয়টি এভাবে সাজিয়ে নিয়ে ব্যাখ্যা করতে পারি। প্রকৃত জগৎ হলো আদর্শিক বা ভাবের জগৎ, যার মাঝে সকল কিছুর আদর্শিক আকার অন্তর্ভুক্ত থাকবে। আমরা আমাদের মনে এই আদর্শিক জগতের আকারের ধারণা নিয়ে জন্ম নেই। আমরা আমাদের চারপাশে যে ইন্দ্রিয় সর্বস্ব জগৎ দেখি তা হলো আদর্শিক জগতের নিম্নতম সংস্করণ, কম বিশুদ্ধ বা ছায়া সর্বস্ব প্রতিলিপি বা কপি। আমরা পৃথিবীর বস্তু সম্পর্কে সচেতন হতে পারি, যেমন কুকুরকে আমরা কুকুর বলে চিনতে পারি,
এই কারণে যে এটার আদর্শিক রূপ আগে থেকেই আমাদের মনে অবস্থান করে বলে যা বিশুদ্ধ, যার ফলে আমরা বুঝি যে পৃথিবীতে থাকা কুকুর আদর্শিক জগৎ থেকে কম বিশুদ্ধ। এভাবে প্লেটোর মত অনুযায়ী বলা যায় যে এই দুনিয়ার সবকিছু হলো আদর্শিক জগতের প্রতিলিপি বা ছায়ামাত্র। প্লেটো তার আদর্শিক জগতের বিষয়গুলোকে কেবল পৃথিবীতে থাকা বস্তুর সাথেই যুক্ত করেননি, বরং একে সকল নৈতিকতা, ন্যায়সহ যত বিমূর্ত ভাবনা রয়েছে তার সাথে সংযুক্ত করেছেন। এসবের একটি অংশ আমরা দুনিয়ায় করি, ভাবি, দেখি, আরেকটি অংশ ভাবের দুনিয়ায় থাকে যা বিশুদ্ধ। শেষমেশ আদর্শিক জগতে যতগুলো আদর্শিক আকার বা ভাবগত বিষয় রয়েছে তা সব কিছু একসাথে সমন্বিত হয়ে একটি চূড়ান্ত পরম আকার ধারণ করে, যাকে প্লেটো বলেছেন ন্যায়বোধ, শুভত্ব, সৌন্দর্যবোধ, চরম ও পরম আকার। আর এই পরম আকারের অনুসন্ধানই সকল দার্শনিক অনুসন্ধানের লক্ষ্য হওয়া উচিত। প্লেটোর অভিজ্ঞতাপূর্ব জ্ঞান। প্লেটোর যে জ্ঞানতাত্ত্বিক ব্যাখ্যা আমরা এতক্ষণ যাবৎ আলোচনা করলাম, এতে একটি সমস্যার উদ্ভব হয়। সেটি হলো প্লেটোর এই আদর্শিক জগতের ধারণাটি আমরা কিভাবে লাভ করি বা এই জ্ঞানটা আসে কোথা থেকে। এর জবাবে প্লেটো বলেন যে এই আদর্শিক জগতের ধারণা অভিজ্ঞতাপূর্ব ধারণা, অর্থাৎ আমাদের মাঝে এই ধারণা জন্মের পূর্ব থেকেই সুপ্তভাবে বিরাজ করে, এমনকি আমরা এর ব্যাপারে সচেতন না থাকলেও। প্লেটো আরও মনে করেন যে মানব সত্তার দুটি অংশ রয়েছে, 1 শরীর ও 2 আত্মা। আমরা আমাদের শরীরের সাথে যুক্ত ইন্দ্রিয় দ্বারা এই পদার্থিক বা ম্যাটেরিয়াল জগৎকে অনুধাবন করি। অন্যদিকে আত্মায় রয়েছে বৌদ্ধিক ধারণা, যেটা দিয়ে আমরা আদর্শিক জগৎকে উপলব্ধি করি। প্লেটোর মতে মানব সত্তার এই আত্মা হলো অমর ও শাশ্বত, এবং এর আদর্শিক জগৎ তথা প্রকৃত যে বাস্তবতা তা উপলব্ধি করার সক্ষমতা রয়েছে। অন্যদিকে শরীরের সাথে সংযুক্ত ইন্দ্রিয়ের সে সক্ষমতা নেই। এটি কেবল এই বস্তু জগৎ তথা কম বিশুদ্ধ ছায়া সদৃশ্য জিনিস দেখেই সন্তুষ্ট থাকে। তাই আমরা যতক্ষণ না পর্যন্ত আদর্শিক জগতের সন্ধান পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত জ্ঞান খুঁজে পাব না। বড়জোর আমরা এই কম বিশুদ্ধ জগতের ব্যাপারে টুকরো টুকরো মতামত দিতে পারি, কিন্তু তা কখনোই আদর্শিক বা প্রকৃত জ্ঞান হবে না। এজন্য এই জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে বৌদ্ধিক উপায়ে অনুসন্ধান করে আদর্শিক জগতে পৌঁছাতে হবে। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে তার আদর্শ রাষ্ট্র গঠনের রূপকল্প নির্মাণ করতে গিয়ে তার দার্শনিক রাজাকে উদ্দেশ্য করে বলেন যে একমাত্র দার্শনিক রাজাই ন্যায় ও এই জগতের প্রকৃত বাস্তবতা সম্পর্কে অবগত। প্লেটোর আদর্শ রাষ্ট্র ও দার্শনিক রাজার কথা যখন চলেই আসলো, তখন এর ব্যাপারে কিছু না বললেই নয়। অবশ্য প্লেটোর রিপাবলিক গ্রন্থ নিয়ে আলাদা করে একটা কোর্স বানানো যায়, তবুও আলোচনার খাতিরে অতি সংক্ষেপে এর একটি সংক্ষিপ্ত রূপকল্প দেওয়ার চেষ্টা করব এখন। প্লেটোর আদর্শ রাষ্ট্র। প্লেটো তখনকার সময়ে তার চারপাশে থাকা নগর রাষ্ট্রগুলোর হতদরিদ্র পরিণতি দেখে খুবই কষ্ট পান, ও সেই সাথে ভুল বিচারে সক্রেটিসের হেমলক পানের যন্ত্রণাও তার মাঝে ছিল। এজন্য বিভিন্ন জায়গা ভ্রমণ শেষে যখন তিনি আবার গ্রিসে এসে একাডেমি প্রতিষ্ঠা করলেন, তখন তিনি তার রিপাবলিক গ্রন্থের মাধ্যমে আদর্শ রাষ্ট্রের একটি রূপকল্প করার কাজে হাত দেন। প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানুষের 3টি প্রবৃত্তির কথা উল্লেখ করেন। এগুলো হলো 1 ইন্দ্রিয় ভিত্তিক আত্মা, 2 সাহস আত্মা ও 3 বুদ্ধি আত্মা। প্লেটো মনে করেন যে প্রতিটি মানুষের মাঝে এই 3টি প্রবৃত্তি রয়েছে। যদি মানুষের মাঝে এই 3টি প্রবৃত্তি পরিমিত মাত্রায় বিরাজ করে তাহলে তার মাঝে ন্যায় প্রতিষ্ঠিত হয়। এই একটি ব্যক্তি দিয়ে প্লেটো ন্যায়ের কথা আলোচনা করে এটিকে বৃহৎ পরিসরে ন্যায়ের প্রতিষ্ঠা করার জন্য আদর্শ রাষ্ট্রেও মানুষের এই 3টি প্রবৃত্তির উপর ভর করে যে মানুষের মাঝে যে কোনো একটি প্রবৃত্তির প্রাধান্য বেশি তা নির্দেশ করে 3টি শ্রেণীতে জনগণকে ভাগ করে দেন। এই 3টি শ্রেণী হলো 1 কর্মী শ্রেণী, অর্থাৎ যারা রাষ্ট্রের উৎপাদন করার কাজে জড়িত থাকবে। 2 যোদ্ধা শ্রেণী, অর্থাৎ যারা রাষ্ট্রকে বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে। 3 অভিভাবক শ্রেণী, অর্থাৎ যারা রাষ্ট্রকে বৌদ্ধিক উপায়ে এর সার্বিক দিক পরিচালনা করবে। প্লেটো বলেন যে কোনো রাষ্ট্রে যদি এই 3 শ্রেণীর মানুষরা প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব পালন করে তাহলে সেটিই হবে আদর্শ রাষ্ট্র। প্লেটো তার আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় শিক্ষার ব্যাপারে বেশ গুরুত্বতা প্রদান করেন, কেননা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই প্লেটো তার আদর্শ রাষ্ট্রের জন্য একজন উপযুক্ত দার্শনিক রাজা গড়ার স্বপ্ন দেখেছেন। এজন্য প্লেটো দীর্ঘ সময়ব্যাপী শিক্ষা কার্যক্রমের একটি প্রণালী তৈরি করেন। প্লেটোর শিক্ষা ব্যবস্থা। প্লেটোর শিক্ষা ব্যবস্থার বেশ কয়েকটি ধাপ রয়েছে। সেগুলো হলো 1 প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। এই পর্যায়ে একটি শিশু জন্মের পর মা অথবা ধাত্রীর কাছ থেকে শিক্ষা আরম্ভ করবে ও তা 20 বছর পর্যন্ত চলবে। এই 20 বছরে
শিশুর শিক্ষার বিষয়াদি থাকবে দুটি, সঙ্গীত ও ব্যায়াম। সঙ্গীত বলতে এখানে প্লেটো কেবল গান বাজনাকে বোঝাননি, বরং সাহিত্য, সংস্কৃতিমূলক, নান্দনিক যা রয়েছে তা শেখানোর কথা বলেছেন। অন্যদিকে ব্যায়াম বলতে আহারাদির ব্যাপারে সচেতনতার পাশাপাশি শারীরিক কসরতের ব্যাপারটিও প্লেটো উল্লেখ করেছেন। 2. উচ্চতর শিক্ষা ব্যবস্থা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যারা উত্তীর্ণ হবে তারা পরবর্তীতে উচ্চ স্তরের শিক্ষা ব্যবস্থার জন্য মনোনীত হবে। প্লেটোর উচ্চ স্তরের শিক্ষা ব্যবস্থাতেও 3টি ভাগ রয়েছে, যথা 21 থেকে 30 বছর পর্যন্ত গণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ইত্যাদি বিষয়ক বিজ্ঞানমুখী শিক্ষা। 30 বছরের পর যারা ভালো করবে তাদেরকে 31 থেকে 35 বছর, এই 5 বছর পর্যন্ত দর্শন শিক্ষা প্রদান করা হবে। এতে করে তারা জগতের পরম তত্ত্ব তথা সত্তার জগৎ সম্পর্কে জানতে পারবে। 35 বছর পর্যন্ত শিক্ষা গ্রহণের পর কেউ যখন দার্শনিক জ্ঞান লাভ করবে তাদেরকে শাসক হবার জন্য ব্যবহারিক অভিজ্ঞতামূলক শিক্ষা দেওয়া হবে, আর এর মেয়াদকাল হবে 35 থেকে 50 বছর, মোট 15 বছর। এই 15 বছর ধরে একজন ব্যক্তি রাষ্ট্রীয় বিভিন্ন কাজের ব্যবহারিক অভিজ্ঞতার মধ্য দিয়ে পার করবেন। প্লেটোর দার্শনিক রাজা। প্লেটোর এই লম্বা 50 বছরের শিক্ষা পরিক্রমায় আমরা শেষমেশ একজন পূর্ণাঙ্গ দার্শনিক রাজাকে পেয়ে যাব, আর তার হাতেই সমস্ত রাষ্ট্রের দায়ভার অর্পণ করা হবে। মজার ব্যাপার হলো প্লেটোর আদর্শ রাষ্ট্রে আলাদা করে কোনো আইন কানুন, আদালত এসব নেই, কেননা এত দীর্ঘ একটি শিক্ষা ব্যবস্থা থেকে যে দার্শনিক রাজা করে উঠবে তার আদেশই শেষ কথা হতে বাধ্য, কেননা তিনি এতটা জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী থাকবেন যে তার কথাই আইন বলে বিবেচিত হবে। প্লেটো এও বলেন যে যদি আলাদা করে কোনো আইন লাগে তাহলে দার্শনিক রাজার শাসন কোন কাজে লাগবে। আসলেই তাই, রাষ্ট্রের শাসক যদি এরকম প্রজ্ঞার ও জ্ঞানের অধিকারী হয় তাহলে আইন কানুনের তেমন প্রয়োজন পড়বে না। এ কারণেই আদর্শ রাষ্ট্রের রূপকল্পে প্লেটো দার্শনিক রাজার হাতেই মনে প্রাণে শাসনভার অর্পণ করতে চেয়েছিলেন, যে কিনা পরম জ্ঞানপ্রাপ্ত। প্লেটোর সৌন্দর্য তত্ত্ব ও প্লেটনিক লাভ। আমরা যে দুনিয়া দেখি তা আদর্শ জগতের ছায়ামাত্র, আবার আদর্শ জগতে যে সকল ধারণাগুলো রয়েছে তা সবগুলো একত্রে সমন্বিত হয়ে আমাদেরকে পরম আদর্শের ধারণা দেয়। এই যে তৃতীয় ধাপের যে পরম আদর্শ, একে প্লেটো নানা নামে আখ্যা দিয়েছেন। কখনো তিনি একে বলেছেন পরম তত্ত্ব, পরম সৌন্দর্য, পরম শুভ, পরম ন্যায় ইত্যাদি। প্লেটো তার আদর্শিক জগতের বিষয়টি দিয়ে মানুষের মাঝে ঘটিত প্রেমের ধারণা ও এর পরম সৌন্দর্য সম্পর্কে আলোচনা করেন। সৌন্দর্যের ধারণা সর্বাপেক্ষা বর্ণনা প্লেটো তার সিম্পোজিয়াম গ্রন্থে উল্লেখ করেছেন। তার এই বিখ্যাত গ্রন্থটি মূলত প্রেম বিষয়ক আলোচনাকে কেন্দ্র করে রচিত। এখানে 7 জন বক্তার মধ্যে 6 জন প্রেম সম্পর্কে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন ও 7ম ব্যক্তি সবার আলোচনার ওপর প্রশংসামূলক সমাপনী বক্তব্য দিয়ে ওই অনুষ্ঠানটি শেষ করেন। প্রথমে 5 জন ব্যক্তি প্রেম বিষয়ে তাদের আপন আপন মতামত প্রদান করেন। সবশেষে 6ষ্ঠ ব্যক্তি হিসেবে সক্রেটিস প্রেম বিষয়ে তার বক্তব্য প্রদান করেন। এই বক্তব্যে সক্রেটিস বলেন যে তিনি ম্যাটেনিয়াবাসী ডাইওটিমা নামক এক অসাধারণ নারীর কাছ থেকে প্রেম বিষয়ে পাঠ নিয়েছেন। তিনি তাকে শিখিয়েছেন যে প্রেম হলো সৌন্দর্যের প্রতি আকর্ষণ, এছাড়াও প্রেম হলো সুন্দর কিছু সৃষ্টি করার প্রেরণা, কেননা এর মাধ্যমেই মানুষ এক ধরনের অমরত্ব অর্জন করতে পারে। প্লেটো প্রেমের এক ক্রমবিবর্তন বা ক্রমিক অগ্রগতির কথা বলেছেন তার সিম্পোজিয়াম গ্রন্থে। তার প্রেমের নিচ থেকে উচ্চে প্রবাহিত হওয়া এই ধাপ অনুসারে একজন প্রেমিক সাধারণ দৈহিক সৌন্দর্যের প্রতি প্রেম থেকে কিভাবে পরম সৌন্দর্যে যাত্রা করতে পারে তা নিয়ে তিনি বিস্তর আলোচনা করেছেন। প্লেটোর এই গ্রন্থে সক্রেটিস বর্ণিত তার প্রেম বিষয়ক শিক্ষাগুরু ডাইওটিমা প্রেম নিয়ে তাকে বলতে গিয়ে 3টি ধাপের কথা বলেছেন। ধাপগুলো হলো: 1. দৈহিক সৌন্দর্যের উপলব্ধি, 2. সকলের আত্মার মাঝে বিরাজিত সৌন্দর্যের উপলব্ধি, 3. পরম সৌন্দর্যের উপলব্ধি। দৈহিক সৌন্দর্যের উপলব্ধি। কেউ যদি সৌন্দর্যের দ্বারা তার লক্ষ্যে পৌঁছাতে চায় তাহলে অল্প বয়স থেকেই তার সৌন্দর্যের প্রতি অনুরক্ত হতে হবে। যদি সে কোনো ভালো শিক্ষাগুরু পায় তাহলে সে তার সাথে এ বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে চর্চা করবে এবং এটি করতে গিয়ে সে কোনো সুন্দর বা সুন্দরী ব্যক্তির প্রেমে পড়বে ও তার দৈহিক সৌন্দর্য উপলব্ধি করবে। সকলের আত্মার মাঝে বিরাজিত সৌন্দর্যের উপলব্ধি। এভাবে দৈহিক সৌন্দর্যের উপলব্ধি যদি সে সঠিকভাবে করে থাকে তাহলে সে ধীরে ধীরে এটা বুঝতে আরম্ভ করবে যে কোনো বিশেষ ব্যক্তির দৈহিক যে সৌন্দর্য তা সকল দৈহিক সৌন্দর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
আমরা প্লেটোর কাছ থেকে জগতের নানা ধরনের বিশেষ বিষয় একত্রিত করে যেমন তার আদর্শিক জগতে একটি সাধারণ সার্বিক ধারণা পেয়েছিলাম, ঠিক তেমনভাবে কোনো একজন বিশেষ ব্যক্তির দেহের সৌন্দর্য কোনো প্রেমিক বা প্রেমিকাকে এই জগতের সকল দেহের সৌন্দর্যকে একত্রিত করে তার আদর্শিক জগতে থাকা একটি সাধারণ সমন্বিত দৈহিক সৌন্দর্যের সাথে সংযুক্ত করে দেবে। আর যখন সে এটা অনুধাবন করতে পারবে তখন কেন সে এটা এতদিন বুঝেনি তা ভেবে খুব আক্ষেপ করবে। এভাবে সে ধারণায় পৌঁছে যাবে যে বিভিন্ন দেহের মাঝে যে সৌন্দর্য তা আলাদা আলাদা নয়, বরং এক ও অভিন্ন। যখন তার মাঝে এ ধারণার জাগরণ হবে তখন সে কোনো বিশেষ সুন্দর বা সুন্দরী ব্যক্তির প্রেমে দেওয়ানা হবার বদলে আদর্শিক জগতে থাকা সর্বজনীন যে সৌন্দর্য রয়েছে, যার সাথে সকল দেহের সৌন্দর্য এক হয়ে গাঁথা রয়েছে, তার প্রেমে ডুবে যাবে। কেননা সে তখন বুঝতে পারবে যে কোনো একজনের দৈহিক সৌন্দর্যের প্রতি তার যে আকর্ষণ তা তার মর্যাদাকে এতদিন খাটো করেছে। এরপর থেকে সেই শারীরিক সৌন্দর্যের চেয়ে আদর্শিক তথা আত্মিক সৌন্দর্যকে অধিক মূল্যবান বলে গণ্য করবে। এর ফলে তখন থেকে সে যার মাঝে রূপের কোনো জৌলুস নেই এমন দেহ পুণ্যাত্মা সৌন্দর্যের সাক্ষাৎ পাবে। সে ক্রমে ক্রমে মানুষের ক্রিয়াকাণ্ড, অনুষ্ঠান, আচার আচরণ এ সকলের মাঝে এক সর্বজনীন সৌন্দর্যের একত্ব অনুভব করবে। এভাবে একজন তরুণ বা তরুণী মহান ব্যক্তিতে পরিণত হয়ে উঠবে। পরম সৌন্দর্যের উপলব্ধি। আত্মিক সৌন্দর্য উপলব্ধির পর একজন ব্যক্তি নীতিনৈতিকতা থেকে শুরু করে তার মন, জ্ঞান, বিজ্ঞানের অন্তর্নিহিত সৌন্দর্যের দিকে ধাবিত হবে। এভাবে তার দৃষ্টির সীমানা বিশাল পরিধি জুড়ে ছড়িয়ে পড়বে এবং এই বিশুদ্ধ সৌন্দর্যের প্রতি মগ্ন হবার কারণে সে আর নিম্নমানের প্রেমের প্রতি দাস হয়ে থাকবে না। এভাবে তার সৌন্দর্যের প্রতি এ প্রেমবোধ প্রগাঢ় হতে হতে এতটাই শক্তিশালী ও বর্ধিত হয়ে উঠবে যে সে এমন এক অতুলনীয় জ্ঞানের সাগরিকে নিপতিত হবে যা হলো পরম সৌন্দর্য। আমরা আজকাল প্লেটোনিক লাভ বা প্লেটোনিক ভালোবাসা বলে যা বুঝে থাকি তা হলো এইরকম ধাপে ধাপে পরম সৌন্দর্যের মাঝে নিপতিত হয়ে অনুভব করা ভালোবাসা। প্লেটো তার সিম্পোজিয়াম গ্রন্থে এই প্রেম, এই পরম সৌন্দর্যকে বলেছেন শাশ্বত, অমর, পরম সুন্দর, পরম সত্য। একজন দার্শনিকের এই পরম সৌন্দর্যের আরাধনা করাই হলো তার পরম ও চরম লক্ষ্য। প্লেটো দর্শনের প্রভাব ও বিস্তার। প্লেটো দর্শনের প্রভাব সুদূর প্রসারী। গ্রিক দর্শনের প্রসারের নতুন এক মাত্রা প্লেটোর হাত ধরে বয়ে চলেছে, যা আজও বর্তমান। প্লেটো যে দার্শনিক রাজার কথা বলেন তার জলজ্যান্ত দৃষ্টান্ত তিনি নিজেই। প্লেটোর দর্শনে অনুপ্রাণিত হন তারই গুণধর শিষ্য অ্যারিস্টটল। এদিকে অ্যারিস্টটলের হাত ধরে আমরা আজকের এই আধুনিক বিজ্ঞান পাই। সে হিসেবে বলা যায় প্লেটোর প্রভাব দর্শন বিজ্ঞান ছাপিয়ে বহুমুখী ধারায় সাড়া ফেলেছে। তাছাড়া অ্যারিস্টটলের নানা শিক্ষা ইসলামের স্বর্ণযুগে মুসলিম দার্শনিকদের দ্বারা রক্ষিত হয়। সেদিক দিয়ে গ্রিক দর্শনের সাথে ইসলামিক বিভিন্ন দার্শনিকদের চিন্তাধারা মিশে গিয়ে আরও সমৃদ্ধি লাভ করে। পরবর্তীতে মধ্যযুগের পর গ্রিক দর্শনের আবার পুনর্জাগরণ ঘটে। সক্রেটিস থেকে প্লেটোতে চলে আসা ডায়ালেকটিক পদ্ধতির প্রভাব সুদূর প্রসারী, যা দার্শনিক হেগেলকে পর্যন্ত প্রেরণা প্রদান করে। শুধুমাত্র তাই নয়, খ্রিস্টীয় দার্শনিক সেন্ট অগাস্টিনও গির্জার সাথে প্লেটোর আদর্শিক ধারণা বা ভাববাদী দর্শনের সমন্বয় ঘটান। সক্রেটিস যেহেতু তেমন কিছুই লিখেননি, সেহেতু প্লেটো সক্রেটিসকে জীবিত রাখা তো বটেই, সেই সাথে জ্ঞান, ন্যায় এসব বিষয়ের প্রসঙ্গে আরও অনেক কিছু সংযুক্ত করেছেন। প্লেটো যে বুদ্ধিবাদী ধারা চালু করেছিলেন তা 1700 শতকের দর্শনের রেনেসা বা নবজাগরণের সময় বুদ্ধিবাদী ধারা তথা র্যাশনালিজম ধারায় গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছিল। তাছাড়া প্লেটোর দর্শনের বিশালতা ও প্রভাব এতটাই ব্যাপক যে 20 শতাব্দীর প্রখ্যাত ব্রিটিশ যুক্তিবিদ আলফ্রেড নর্থ হোয়াইটহেড প্লেটোর বিশালতা বর্ণনা করতে গিয়ে বলেন যে সাবসিকুয়েন্ট ওয়েস্টার্ন ফিলসফি কনসিস্ট অফ এ সেট অফ ফুটনোটস অফ প্লেটো, অর্থাৎ অগ্রসরমান পাশ্চাত্য দর্শন আর কিছুই নয়, প্লেটোর পদচিহ্ন মাত্র। এই উক্তিটি থেকে আমরা অনুধাবন করতে পারি প্লেটোর বিশালতা সম্পর্কে। দর্শনে তাই তার অবদান না স্বীকার করে পারা যায় না। সক্রেটিসের নবজাগরণ থেকে শুরু করে ন্যায়, জ্ঞানতত্ত্ব, সমাজ, রাষ্ট্র, প্রেম, সৌন্দর্য ইত্যাদি নানা বিষয়ে প্লেটো যে বিশাল কর্ম তার আসন্ন জাতির জন্য রেখে গেছেন, সেই মশালের আলোতে আজও জ্বলজ্বল করছে তার দার্শনিক বাণীগুলো। রাষ্ট্র শাসনের ক্ষেত্রে তিনিই বলেছিলেন দার্শনিক রাজার কথা, যার বাস্তবতা আমরা আজও টের পাই।
প্লেটো যেই ভাবের সাথে আমাদের জুড়ে দিতে চেয়েছিলেন তা আমাদের জন্য বোঝাটা একটু কষ্টকর হলেও আমরা এতটুকু অন্তত তার দর্শন থেকে শিক্ষা নিয়ে কামনা করতে পারি যে পরমের সাধনা আরাধনায় ডুবে গিয়ে চিরসৌন্দর্যে প্রস্ফুটিত হয়ে সকল মানুষের মঙ্গলই যেন হয়ে ওঠে আমাদের ব্রত। তাহলে এরই সাথে প্লেটোর দর্শন নিয়ে আমাদের বিস্তারিত আলোচনাটি শেষ হলো। পরবর্তী পর্বে আমরা তারই গুণধর শিষ্য অ্যারিস্টটলের বিশাল দার্শনিক কর্মযজ্ঞ, দর্শনে তার অগ্রণী ভূমিকা এবং তার মূল দার্শনিক ধারণাগুলো নিয়ে আলাপ আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।